একাদশ শ্রেণীর রসায়ন প্রথম সেমিস্টার চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন। এই অধ্যায় থেকে আমরা এখন পড়াশোনা করব বর্ন হেবার চক্র। কাকে বলে বর্ন হেবার চক্র? বর্ন হেবার চক্র হচ্ছে একটি তাপগতীয় চক্র, যা মূলত আয়নীয় যৌগের ল্যাটিস শক্তি নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা বর্ন হেবার চক্রের সাহায্যে কি নির্ণয় করি? আয়নীয় যৌগের ল্যাটিস শক্তি নির্ণয় করি। এবার আমরা দেখব যে ল্যাটিস শক্তি কাকে বলে। ঠিক আছে, এবার ল্যাটিস শক্তি বলতে বোঝায় গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে 1 গ্রাম ফর্মুলা ভরের আয়নীয় যৌগ বা আয়নীয় কেলাস তৈরি হলে যে পরিমাণ শক্তি নির্গত হয়, ঠিক আছে, তাকে ওই কেলাসের ল্যাটিস এনথালপি বা ল্যাটিস শক্তি বলে। কি বলে? ল্যাটিস এনথালপি বা ল্যাটিস শক্তি বলে। এবার ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথালপিকে ডেল্টা HL ফাই অথবা ইংরেজি বড় হাতের ইউ দিয়ে প্রকাশ করা হয়। এবার সংজ্ঞায় কী বললো সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে যদি বোঝার চেষ্টা করি। যেমন এখানে একটি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে Na+G, অর্থাৎ সোডিয়াম প্লাস আয়ন যেটি গ্যাসীয় অবস্থায় আছে। আর নেওয়া হলো কি Cl-G, ক্লোরাইড আয়ন যেটি গ্যাসীয় অবস্থায় আছে। এবার এদের মধ্যে স্থিরতারিতিক আকর্ষণ বল কাজ করবে, তার ফলে এরা যুক্ত হয়ে NaCl যে তড়িৎযোজী যৌগের কেলাস সেটি তৈরি করবে। এই তড়িৎযোজী যৌগের কেলাসটি যদি 1 গ্রাম ফর্মুলা ভরের হয়, এই যে সংজ্ঞায় বলছে 1 গ্রাম ফর্মুলা ভরের হয়, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি এই যে ল্যাটিস শক্তি ইউ নির্গত হয়, ইংরেজি বড় হাতের ইউ নির্গত হয়, তাহলে আমরা ইউকে বলবো NaCl যৌগের ল্যাটিস এনথালপি। NaCl যে আয়নীয় যৌগটি রয়েছে তার ল্যাটিস এনথালপি। এবার NaCl এর ক্ষেত্রে 1 গ্রাম ফর্মুলা ভর বলতে কি? এইবার NaCl এর ক্ষেত্রে আমরা বের করে এটা বুঝে নিব যে অন্যান্য ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব। কি NaCl এর ক্ষেত্রে 1 গ্রাম ফর্মুলা ভর এইভাবে নির্ণয় করা হয় যে Na+এর পারমাণবিক ভর হচ্ছে 23, আর Cl- এর পারমাণবিক ভর হচ্ছে 35.5। এবার তাহলে মোট কত হলো? 58.5। এটাকে যদি গ্রামে বলি তাহলে 58.5 গ্রাম। এই 58.5 গ্রাম NaCl মানেই হচ্ছে 1 গ্রাম ফর্মুলা NaCl। এটাকে 1 মোল NaClও বলা হতে পারে। তাহলে কি গ্যাসীয় Na+ আয়ন এবং গ্যাসীয় Cl- আয়ন পরস্পর যুক্ত হয়ে যদি 58.5 গ্রাম NaCl অথবা 1 গ্রাম ফর্মুলা NaCl অথবা 1 মোল NaCl যৌগ তৈরি করে, সেক্ষেত্রে যে পরিমাণ শক্তি নির্গত হবে, এখানে আমি ইউ দেখিয়েছি, সেই শক্তিটাই হচ্ছে NaCl এর ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথালপি। এবার আমরা এটাকে কেন বর্ন হেবার চক্রের সাহায্যে নির্ণয় করি ল্যাটিস এনথালপিকে? কারণ ল্যাটিস এনথালপি, তড়িৎযোজী যৌগের ল্যাটিস এনথালপি সরাসরি নির্ণয় করা যায় না। এর জন্য আমরা বর্ন হেবার চক্র বা তাপগতীয় চক্র, যেখানে বিভিন্ন তাপগতীয় ধাপ রয়েছে, সেই ধাপগুলোর সাহায্যে আমরা নির্ণয় করি ল্যাটিস এনথালপিকে। এবার আমরা নিয়ে নিচ্ছি একটি উদাহরণ, NaCl এর ল্যাটিস শক্তি নির্ণয়। এই তো NaCl এর ল্যাটিস শক্তি নির্ণয় করো বর্ন হেবার চক্রের সাহায্যে। এই যে সম্পূর্ণ অংশটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বর্ন হেবার চক্র। NaCl এর ক্ষেত্রে আমি করেছি, এখানে NaCl এর বর্ন হেবার চক্র তৈরি করা হয়েছে এবং এইখান থেকে আমরা NaCl এর ল্যাটিস এনথালপি অর্থাৎ ইউ এর মান নির্ণয় করব। কীভাবে? এবার ধরে নিলাম যে NaS, অর্থাৎ প্রকৃতিতে সোডিয়াম কিন্তু কঠিন অবস্থায় পাওয়া যায়, সেই জন্য সোডিয়াম ব্র্যাকেটে S লেখা হয়েছে, S ফর সলিড বা কঠিন। এবার ক্লোরিন প্রকৃতিতে কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে, সেই জন্য Cl2G লেখা হলো। এবার সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে NaCl যৌগ উৎপন্ন করলো এবং যেটি হচ্ছে কঠিন, সেই জন্য ব্র্যাকেটে S লেখা হলো। এবার এই যৌগটি যখন উৎপন্ন হবে তখন কি হয়? শক্তি নির্গত হয়। এই নির্গত শক্তিকে আমরা ডেল্টা HF বললাম। ডেল্টা H মানে এনথালপির পরিবর্তন, অর্থাৎ শক্তি নির্গত হলো, যে শক্তিটা নির্গত হলো, আর F ফর ফরমেশন মানে গঠন হচ্ছে।
এবার যেহেতু এখানে শক্তি নির্গত হচ্ছে, তা নির্গত শক্তিকে ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝানো হয়, যে ঋণাত্মক চিহ্ন। তো এখানে মানটা এই যে লেখা আছে, এটা বইতে পাওয়া যায়, সেটা হচ্ছে -381.2 কিলোজুল মোল ইনভার্স। তাহলে ঋণাত্মক, যেহেতু এখানে শক্তি উৎপন্ন হবে সেটা ঋণাত্মক হবে। তাহলে এই যে NaCl তৈরি হলো সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস থেকে, তার ফলে NaCl তৈরি হলো, তখন কতটা শক্তি নির্গত হলো সেটা হচ্ছে -381.2 কিলোজুল মোল ইনভার্স। এটাকে আমরা ডেল্টা এইচএফ বলছি। ভালো কথা। এবার যদি এই একটি ধাপে NaCl তৈরি না করে আমরা ধাপে ধাপে তৈরি করি, তাহলে কি হবে দেখি। এবার এই যে NaS, একে আমরা প্রথমে NaG-তে পরিণত করবো, অর্থাৎ কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় নিয়ে আসবো। এই জন্য কী হবে, এখানে তাপ প্রয়োগ করতে হবে, অর্থাৎ শক্তি দিতে হবে। ঠিক আছে, তাহলে কী হবে, সোডিয়াম কঠিন অবস্থা থেকে সোডিয়াম গ্যাসীয় অবস্থায় আসবে। এই যে আমরা শক্তিটা দিব বা তাপটা প্রয়োগ করব, সেই জন্য এখানে শক্তিটাকে পজিটিভ ধরা হবে বা ধনাত্মক ধরা হবে, এই যে ধনাত্মক। আর এটাকে বলা হচ্ছে ডেল্টা এইচএস, এস ফর সাবলিমেশন, মানে ঊর্ধ্বপাতন। কঠিন থেকে গ্যাস হওয়াকে ঊর্ধ্বপাতন বলে, সেই জন্য এখানে যে তাপটা প্রয়োগ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডেল্টা এইচএস। এর মানটা বইতে দেওয়া থাকে, সেটা হচ্ছে 108 কিলোজুল মোল ইনভার্স। এরপর আমরা NaG-কে কী করব, Na+G-তে পরিণত করব। এবার সোডিয়াম পরমাণু গ্যাসীয় অবস্থায় আছে এবং বিচ্ছিন্ন অবস্থায় আছে, সেখান থেকে আমরা Na+G করব। এটা হচ্ছে আয়নীভবন শক্তি। এবার আয়নীভবন শক্তি মানে কি, যখন আমরা শক্তিটা প্রয়োগ করব তখন সর্ববহিষ্ঠ কক্ষ থেকে একটি ইলেকট্রন বেরিয়ে যাবে, তার ফলে Na+G তৈরি হবে। ঠিক আছে, যেহেতু শক্তি আমরা দিচ্ছি সেই জন্য এটা হচ্ছে ধনাত্মক, এই ধনাত্মক। আর এটাকে ইংরেজি আই দিয়ে প্রকাশ করা হয়, কি ইংরেজি আই দিয়ে প্রকাশ করা হয় আয়নীভবন শক্তিকে। এর মানটা কিন্তু এই যে ধনাত্মক, এই যে মানটা দেওয়া থাকে বইতে, সেটা হচ্ছে 495.4 কিলোজুল মোল ইনভার্স। এই মানগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, এটা বোঝার জন্য আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, এইবার আমরা যে গ্যাস আছে, ক্লোরিন গ্যাস, এই যে ক্লোরিন গ্যাস, এবার ক্লোরিন গ্যাসের যে অণু Cl2 অণু, সেই Cl2 অণুর মধ্যে Cl বন্ড Cl আছে। ঠিক আছে, এবার এই বন্ডটাকে ভাঙবো, এটাকে বলা হয় বন্ধন বিয়োজন এনথালপি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি, যাকে ডেল্টা এইচডি দিয়ে প্রকাশ করা হয়, ডি ফর ডিসোসিয়েশন। এবার এখানে যদি শক্তি দিতে হয় তাহলে এটাও ধনাত্মক হবে, এই জন্য পজিটিভ। এই মানটা বইতে দেওয়া আছে, সেটা হচ্ছে 421.8 কিলোজুল মোল ইনভার্স। এবার আমি একটি ক্লোরিন পরমাণু এবং সেটি গ্যাসীয় অবস্থায় আছে, এটা তৈরি করতে যাচ্ছি। কোথার থেকে, ক্লোরিন অণুর থেকে। তাহলে একটি ক্লোরিন অণুর থেকে দুইটি পরমাণু পাবো, দুইটি পরমাণুর জন্য আমার শক্তি রাখছে ডেল্টা এইচডি। তাহলে একটি পরমাণুর জন্য আমার কতটা লাগবে, হাফ ডেল্টা এইচডি। আর এই যে মানটা দেয়া আছে, এই মানটা কিন্তু ডেল্টা এইচডি, এটাকে 2 দিয়ে ভাগ করলে হাফ ডেল্টা এইচডি পাবো, অর্থাৎ 120.9 হবে কিলোজুল মোল ইনভার্স। এবার সিএলজিকে আমরা কি করব, Cl -G-তে পরিণত করব। কেমন করে, ক্লোরিন গ্যাসীয় অবস্থায় আছে, বিচ্ছিন্ন অবস্থায় আছে, এর সর্ববহিষ্ঠ কক্ষে একটা ইলেকট্রনকে প্রবেশ করাবো অসীম থেকে। তাহলে সেই শক্তিটাকে বলবো কি, তখন শক্তি নির্গত হবে, সেই নির্গত শক্তিকে আমরা বোঝাই হচ্ছে ই দিয়ে, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি। এবং সেটা যেহেতু শক্তি এখানে বেরিয়ে যাচ্ছে, নির্গত হচ্ছে, সেটা কিন্তু নেগেটিভ। এই যে মানটা দেওয়া থাকে বইতে, সেটা হচ্ছে -348.6 কিলোজুল মোল ইনভার্স। এইবার কি হবে, এইবার Na+G এবং Cl-G এদের মধ্যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করবে, কাজ করে ওরা কিন্তু NaCl যৌগ তৈরি করবে এবং 1 গ্রাম ফর্মুলা ওজনের NaCl তৈরি করবে। এখানে কিন্তু 1 গ্রাম ফর্মুলা ওজন এর NaCl দেখানো আছে। ঠিক আছে, তাহলে যদি এই ক্ষেত্রে যখন তৈরি হচ্ছে Na+G এবং Cl-G থেকে 1 গ্রাম ফর্মুলা NaCl, তখন যে শক্তিটা নির্গত হচ্ছে সেই শক্তিটাকে আমরা বলবো ল্যাটিস এনথালপি, যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। যেহেতু শক্তি নির্গত হচ্ছে সেটাকে নেগেটিভ বলবো। এইবার বিষয়টা হলো, তাহলে এই সম্পূর্ণ যে সাইকেলটা আছে এটাই হচ্ছে বর্নহেবার চক্র। এই চক্রের ক্ষেত্রে আমরা কি তাহলে বলবো, এই যে এই ডেল্টা এইচএফ সমান সমান এই যে এই শক্তি যোগ এই শক্তি যোগ এই শক্তি যোগ এই শক্তি যোগ এই শক্তি। ঠিক আছে, এই 5টা শক্তির সমষ্টি হচ্ছে ডেল্টা এইচএফ। এই যে এখানে দেখালাম
ডেল্টা এইচ এফ ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ এস প্লাস আই প্লাস হাফ ডেল্টা এইচ ডি প্লাস ই প্লাস ইউ। এবার এই ইউ বাদে বাকি সমস্ত শক্তিগুলোর মান আমাদের জানা থাকবে, সেই মানগুলো এখানে বসাবো, সমীকরণে বসাবো, তাহলে কিন্তু আমরা কি সহজেই ইউ এর মানটা পেয়ে যাব। এই যে ল্যাটিস এনথালপি যেটা আছে, এই সমীকরণটাকে আমরা যদি একটু এইভাবে লিখি যে ইউ ইজ ইকুয়াল টু, ইউটাকে বাঁ দিকে রাখলাম আর বাকি সবগুলো টার্মকে আমরা ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে কিন্তু এই সমীকরণটা পাচ্ছি। তাহলে এই সমীকরণে যে মানগুলো দেয়া আছে সেই মানগুলো যদি ডেল্টা এইচ এফের মান বসিয়ে দিই, হ্যাঁ, তারপরে আই এর মান বসিয়ে দিলাম, তারপরে ডেল্টা এইচ ডির মান বসিয়ে দিলাম, তারপরে ই এর মান বসিয়ে দিলাম, তারপরে ডেল্টা এইচ এস এর মান বসিয়ে দিলাম, তাহলে কিন্তু আমরা ইউ এর মান কিন্তু পেয়ে যাব, অর্থাৎ NaCl এর ল্যাটিস এনথালপির মান পেয়ে যাব। এইভাবে বর্ন হেবার চক্রের সাহায্যে আয়নীয় যৌগের আমরা কিন্তু ল্যাটিস এনথালপি নির্ণয় করতে পারি। এই ছিল বর্ন হেবার চক্র সম্পর্কে আলোচনা। এই আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ।